হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10 এর যে টেক্সচুয়াল গ্রামার সেটা আমি তোমাদের শেখাবো। মাধ্যমিক পরীক্ষার সময় তোমরা টেক্সচুয়াল গ্রামারে যাতে সম্পূর্ণ নম্বরটি পাও সেইভাবে আমি তোমাদের আজকে শেখানোর প্রয়াস রাখছি। চলো আমরা টেক্সচুয়াল গ্রামার শিখি। তো এইখানে দেখো স্টুডেন্ট, আমি তোমাদেরকে প্রথম যে তোমাদের গল্পটা আছে ফাদার সেলফ, এইটা থেকে শুরু করছি। এটি আর কে নারায়ণের লেখা, পেজ নাম্বার 10-এ, কোশ্চেন নাম্বার 10। সেখান থেকে তোমাদের ইংলিশ টেক্সট বুকের গ্রামার প্রথম শুরু হয়েছে। এইখানে প্রথম প্রশ্ন হচ্ছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে এ বি সি তিনটি সেন্টেন্স আছে। প্রথম সেন্টেন্স রিনা, তারপরে যে তিনটি অল্টারনেটিভ, একটি হলো টেক, একটি টেক্স, একটি টুক দ্য বাস টু স্কুল এভরিডে। আমরা এর মধ্যে কোনটিকে বেছে নেব, চুজ করব। এখন দেখো রিনা, এই যে সাবজেক্ট, রিনা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এইখানে দেখো এভরিডে কথাটি আছে। সাবজেক্ট যে অ্যাকশনটা বা যে কাজটা এভরিডে করছে সেটি অবশ্যই প্রেজেন্ট মুডে, এবং সেটা প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট। তো সেক্ষেত্রে এখানে আমরা ভার্ব কোনটি বেছে নেব? টুক তো পাস্ট, এটা হবেই না। থাকলো টেক আর টেক্স। এবার সিম্পল প্রেজেন্ট হলে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এখানে এস যুক্ত আছে, তাহলে আমরা এইটিতে টিক দেব, মানে এটি আমরা চুজ করলাম। এরপরে বি নম্বর, লাস্ট মানডে হোয়াইল উই, তারপর অল্টারনেটিভে ওয়াজ ওয়াচিং, হ্যাভ বিন ওয়াচিং, ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এইবার এখানে শুরুতেই দেখো লাস্ট কথাটা আছে, লাস্ট মানডে। এই লাস্ট মানডে বলে দিচ্ছে যে এটি পাস্ট টেন্স, গত সোমবার। তাহলে পাস্ট টেন্স এখান থেকে বেছে নিতে হবে। তাহলে আমরা এই যে হ্যাভ বিন, এটাকে প্রথমে বাদ দিতে পারি। এবার থাকলো ওয়াজ ওয়াচিং, আর এখানে আছে ওয়ার ওয়াচিং। এবার এই জায়গায় দেখো উই আছে, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট উই আছে। তাহলে উই এর পর কখনো ওয়াজ বসতে পারে না, তাহলে কি পারে? ওয়ার বসতে পারে। তাহলে এই তিনটে অপশানের মধ্যে এটিই থাকছে, ওয়ার ওয়াচিং। এবার কন্টিনিউয়াস হয় কিনা তুমি জাস্টিফাই করার জন্য দেখতে পারো, এখানে হোয়াইল তোমাকে সেটা নির্দেশ করেই দিচ্ছে। হোয়াইলটা সাধারণত কন্টিনিউয়াসের ক্ষেত্রেই বসে। তো হোয়াইল, তাহলে কি থাকলো? হোয়াইল উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। এই যে ওয়েন্ট অফ, এখানেও একটা দেখার আছে। গো ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, ওয়েন্ট অফ। তাহলে আমরা এইটিতে, এখানে এই অপশানটিতে টিক দেব। ঠিক আছে? এরপরে থাকছে আমাদের সি নম্বর, বাই দিস টাইম টুমরো দে। দেখো অপশানের মধ্যে আছে উইল হ্যাভ লেফট, উইল হ্যাভ লিভ, তারপর আছে উইল হ্যাড লেফট। এইখানে দেখো বাই দিস টাইম টুমরো, টুমরো মানে তোমাকে ফিউচার ইন্ডিকেট করছে। দে এই সাবজেক্ট থার্ড পারসন এবং সেটি প্লুরাল। তাহলে আমাদের এখানে প্রথমে বিচার করতে হবে যে ফিউচার টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের কি আসতে পারে, শ্যাল আর উইলের মধ্যে কোনটি আসতে পারে। এখানে তিনটেতেই উইল আছে, আর দের পরে তো উইলই বসে। এবার রইল এখানে হ্যাভ, এখানে হ্যাভ, এখানে হ্যাড। তাহলে এটি বাদ গেল। এটি যখন বাদ গেল তখন আমাদের কাছে এই দুটোর মধ্যে দেখো
এখানে একটি আছে উইল হ্যাভ লিভ, এটা কখনো হয় না। কেন হয় না? হ্যাভ হ্যাজের পরে যে ভার্ব হয় সেটা সবসময় পাস্ট পার্টিসিপল অর্থাৎ PV3 আমরা বলি পাস্ট পার্টিসিপল ফরমেশনে বসে, অর্থাৎ লিভের ক্ষেত্রে সেটা লেফট হওয়া উচিত ছিল, যেটা এখানে আছে উইল হ্যাভ লেফট, তাহলে এটি হবে না। এই হচ্ছে অপশান বেছে নেওয়ার তোমাদের একটা উপায়। আর একটি বিষয় দেখো, এই যে বাই দিস টাইম, এই সময়ের মধ্যে, মানে একটা সময় বলা হচ্ছে যে সেই সময়ে আগামীকাল তারা, এবার মিনিংটা দেখো উইল হ্যাভ লেফট, হ্যাঁ, তারা রওনা হয়ে গিয়ে থাকবে। অতএব এইটিকে আমরা এখানে বেছে নেব, উইল হ্যাভ লেফট। এরপরে আমরা পরবর্তী গ্রামারে যাই, দেখি কি আছে। এটা আশা করছি সবাই সহজভাবে বুঝেছো। এবার দেখো কোশ্চেন নাম্বার 11, এইখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এই যে ব্ল্যাঙ্ক আছে, 4টি ব্ল্যাঙ্ক আছে, এটা একটু পড়ো। আরিফা দ্য younger, younger dash the 2 girls has cracked IIT, while dash older one is dash engineer dash a multinational company। ঠিক আছে, তো এখানে আমাদের কোথায় আর্টিকেল বসবে, কোথায় প্রিপোজিশন বসবে সেটা যেমন দেখতে হবে, তেমনি আবার রাইটলি সেটা বসাতেও হবে যেখানে যেটা বসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরিফা দি ইয়াঙ্গার ড্যাশ দ্য 2 গার্লস। দেখো এখানে যখন নির্দিষ্ট করে দ্য 2 গার্লস, এই দ্য একটা আর্টিকেল আছেই, তখন নিঃসন্দেহে এখানে আর এ অ্যান দি কিছু বসবে না। ঠিক আছে, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, has cracked IIT while dash older one, while dash older one, এখানে তোমাকে বুঝতে হবে এখানে প্রিপোজিশন বসবে না। while dash older one, হ্যাঁ, এই যে কম্পারেটিভ ডিগ্রি আর সেটাকে older one নির্দিষ্ট করে দিচ্ছে, তখন তোমার এখানে একটা আর্টিকেল বসবে। আর ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, এখানেও প্রিপোজিশন বসছে না, থাকলো এইটা ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে আর্টিকেল আছে, তাহলে এখানে একটি প্রিপোজিশন আসছে। এই হচ্ছে আমাদের এইভাবে প্রথমে বুঝে নিতে হবে। তাহলে আরিফা দ্য ইয়াঙ্গার যখন নির্দিষ্ট দুজনের মধ্যে একজন, তখন সেটা অফ দ্য 2 গার্লস হ্যাজ ক্র্যাকড IIT হোয়াইল, এইবার ইয়াঙ্গার ওয়ান, বাকি ওল্ডার ওয়ান, তাহলে এটা দ্য নির্দিষ্ট করে দ্য, ঠিক আছে, ওল্ডার ওয়ান ইজ ইঞ্জিনিয়ারের আগে কি বসে অ্যান ইঞ্জিনিয়ার ড্যাশ এ মাল্টিন্যাশনাল কোম্পানি। এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা কোম্পানি কলোকুয়ালি অনেকে এখানে আমরা অফ বলতে শুনে থাকি কোথাও কোথাও, কিন্তু আসলে এখানে ভালো হয় অ্যাট, ইনও চলে, কিন্তু অফ ভুল হবে, অফ দেবে না। তাহলে কি হলো, while the older one is an engineer at a multinational company। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 11-এর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো। ঠিক আছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে এগুলি অ্যাপ্রোপ্রিয়েটলি করা হলো। এবার দেখো স্টুডেন্ট, এইখানে আমাদের লেসন নাম্বার 2, এতক্ষণ আমরা লেসন নাম্বার 1-এ ছিলাম, তো লেসন নাম্বার 2 পেজ 12
ফেবল লিখেছেন র্যালফ ওয়ালডো এমারসন। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবার সেখানে সেই লেসনে পেজ 15 কোশ্চেন নাম্বার 4 সেখানে গ্রামারে কি করতে হবে? রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল phrasal verbs. Change the form of verbs where necessary. There is one extra phrasal verb in the list. এই যে লিস্ট, তাহলে এইখানে আমাদের কি করতে হবে? তাহলে যেগুলো আন্ডারলাইন্ড ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, এই তিনটি মিট, টলারেট, রিজেক্ট, এই তিনটিকে চেঞ্জ করতে হবে উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বগুলোর যেটা ঠিক হবে সেটাকে নিয়ে রিপ্লেস করতে হবে। প্রয়োজনে চেঞ্জ দ্য ফর্ম, অর্থাৎ এই ফর্ম বলতে কি? টেন্স ফর্ম অফ ভার্ব, ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেই অনুযায়ী চেঞ্জ করা যাবে। হোয়ার নেসেসারি, যেখানে দরকার হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব, তিনটির জায়গায় চারটি ফ্রেজাল ভার্ব দেওয়া আছে তিনটি ওয়ার্ডের জায়গায়। এবার বলছি ইন দ্য লিস্ট, এই লিস্টে। তো এবার চলো আমরা দেখি কোথায় কোনটি জরুরি হবে, দরকার হবে বা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এখানে আছে মেট। রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। এই মেটটা মিট থেকে CMEET। তো রবি মিট হিজ ফ্রেন্ড, কারোর সঙ্গে কারোর যখন সাক্ষাৎ হয় সেই ক্ষেত্রে আমরা মিট শব্দটা এই মিট ওয়ার্ডটি ইউজ করি। মিটের পাস্ট টেন্স মেট। তাহলে এখানে দেখতে হবে কোন ফ্রেজাল ভার্বটি এই তার মিনিং হবে মিট। তো এখানে আছে টার্ন ডাউন, এখানে আছে কাম ওভার, পুট আপ উইথ আর কাম অ্যাক্রস। তোমরা দেখতে পাচ্ছ, যারা জানো কাম অ্যাক্রস মানে মিট। তাহলে এর পাস্ট টেন্স, কামের পাস্ট টেন্স কেম হয়, তাহলে আমরা কেম অ্যাক্রস লিখতে পারি। তাহলে এখানে আমরা কেম অ্যাক্রস লিখে দেব মেটের জায়গায়। কেম অ্যাক্রস। কেম অ্যাক্রস, ঠিক আছে। এইবার কি থাকলো? এবার থাকলো তনুশ্রী ক্যান নট টলারেট। দেখো আমরা এখানে এইটুকু জায়গাতে তো এতটা ধরাতে পারবো না, আমি এখানে নাম্বার বসিয়ে দিচ্ছি যেটার নাম্বার হবে। তো টলারেট মানে কি? সহ্য করা। এবার এইখানে আমাদের যে বাকি তিনটে থাকলো টার্ন ডাউন, কাম ওভার আর পুট আপ উইথ। পুট আপ উইথটা হচ্ছে টলারেট, সহ্য করা। তাহলে এবার আমরা দেখব চেঞ্জ হবে কিনা ফরমেশনটা। তনুশ্রী ক্যান নট, এই মডেলটা বলে দিচ্ছে যে এটা কখনোই পাস্ট নয়। এবার রইল বাকি প্রেজেন্ট আর ফিউচার। ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। ক্যান নট টলারেটটা এটা নর্মালি প্রেজেন্টকে তোমার ইন্ডিকেট করে। তো এখানে কখনো কখনো ফিউচারকেও করবে না, করতে পারবে না। তনুশ্রী ক্যান নট টলারেট, সহ্য করতে পারবে না। তনুশ্রী ক্যান নট টলারেট, তনুশ্রী সহ্য করতে পারে না। তনুশ্রী ক্যান নট টলারেট, তনুশ্রী সহ্য করতে পারছে না। তিনটি কিন্তু হবে। তো এখানে আমরা কোনটি লিখব দেখা যাক। এখানে আমাদের তো এই মোরাল নিয়ে সমস্যা হচ্ছে না, আমরা এটা বুঝতে পারছি যে এরপরে আমাদের ভার্বের মূল রূপটা অপরিবর্তিত থাকবে, মানে আমাদের যেটা দরকার, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ অফ দ্য ফর্ম অফ দ্য ভার্বস।
তো এখানে দরকার নেই। তাহলে এখন দেখতে হবে যে পুট আপ উইথটাই আমাদের এখানে বসছে কিনা। বসছে, তাহলে আমরা এখানে বি নম্বর লিখে দিচ্ছি। কিন্তু পরীক্ষা হলে অবশ্যই তোমরা যেভাবে বলেছি সেভাবে করবে, সেখানে টলারেট না লিখে সেখানে পুট আপ উইথ লিখে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। এরপরে যেটি সেটি হলো সি, হিজ প্রপোজাল, নাম্বার সি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। রিজেক্ট বাতিল, হ্যাঁ, পাস্ট টেন্স কিন্তু, রিজেক্ট, রিজেক্টেড, রিজেক্টেড, এটা একটি রেগুলার ভার্ব। তো এই রিজেক্টের সঙ্গে এখানে রইল বাকি টার্ন ডাউন আর কাম ওভার। তো ফ্রেজাল ভার্বে টার্ন ডাউনের মানে হচ্ছে রিজেক্ট। এবার পাস্ট টেন্সে তাহলে টার্নকে কি লিখতে হবে? টার্নড, TURNED। অর্থাৎ এখানে হবে টার্নড ডাউন। এই টার্ন ডাউন হবে এই রিজেক্টেডের পরিবর্তে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। একদম ধরে ধরে শেখানো। দেখো এখানে পাস্ট টেন্স ছিল, কেম অ্যাক্রস করেছি, কাম অ্যাক্রসকে। এখানে টলারেট ছিল, ক্যান টলারেট বা ক্যান নট টলারেট। এই ক্যান মডালটাকে প্রেজেন্ট ইন্ডিকেট করছে, মানে প্রেজেন্ট ফর্মে থাকবে, সেই জন্য এখানে টলারেটের জায়গায় যে পুট আপ উইথ এ। আর এমনিতেও পুট ভার্বের ফরমেশনের কোনো চেঞ্জ হয় না, এটা মনে রাখতে হবে। আর তারপরে থাকলো কে, এইখানে ছিল রিজেক্টেড, আর রিজেক্টেডের জায়গায় এলো টার্নড ডাউন। এই হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্ব রিপ্লেস করা, ওয়ার্ড রিপ্লেস করে ফ্রেজাল ভার্ব বসানো। এরপরে আমরা পরবর্তী গ্রামার করব। এবার দেখো এই লেসন 2 এর এটা হচ্ছে লাস্ট গ্রামার কোশ্চেন। এখানে কি করতে বলেছে? চেঞ্জ দি ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এই নিচে যে বাক্যগুলো দেওয়া আছে তার কি বলেছে? ভয়েস চেঞ্জ করতে হবে। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ অফ সেন্টেন্সেস। তো তোমরা অ্যাক্টিভ, প্যাসিভ এই ভয়েস নির্ণয় আগেই শিখেছো। তোমরা ক্লাস 10 এগুলো 9এই শিখেছো, 8এও শিখেছো, অনেকে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট 7এও শিখে নিয়েছো। দেখো তো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। লক দি ডোর, এই যে লক দি ডোর, এটি কোন সেন্টেন্স? এটি ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, আদেশ সূচক, নির্দেশ সূচক। লক দি ডোর, এরকম সেন্টেন্স যখন থাকে তখন আমরা একটা লেট দিয়ে প্যাসিভ শুরু করি। তাহলে এখানে আমরা লেট লিখব, লেট। এবার যে সাবজেক্ট এটা করবে এগুলো সাধারণত সেকেন্ড পারসন হয়, কিন্তু সেকেন্ড পারসন উহ্য থাকে। লক, অ্যাকচুয়ালি ইউ লক দ্য ডোর, তো সেই ইউটা বন্ধ, এখানে উহ্য আছে। বা সামওয়ান লক দ্য ডোর, সেইটি উহ্য আছে। নর্মালি এখানে আমরা সেকেন্ড পারসন ধরে থাকি যে উহ্য আছে। যাই হোক, তো লক দি ডোর, তাহলে দি ডোরটা কি? অবজেক্ট, আর প্যাসিভে তো অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব লেট দি ডোর। এবার কি হয়? একটি অক্সিলিয়ারি নিতে হয়। এই ইম্পারেটিভ মুডে, ইম্পারেটিভ সেন্টেন্সে এইরকম ক্ষেত্রে তখন আমরা একটা বি নিই। কী নিই? বি। যেমন তুমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্সেও প্যাসিভ করো, সেখানেও আমাদের বি নিতে হয়। আর এইগুলো কিন্তু ইন দ্য সেন্স অফ ফিউচারই, কারণ দরজা বন্ধ করা হবে, হ্যাঁ। তো লেট
দি ডোর বি লকড। যেহেতু অক্সিলারি ভার্বের পরে প্যাসিভের নিয়ম অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাই এখানে বি লকড। তারপরে এই সাবজেক্ট কি হবে সে নিয়ে এখানে দরকার পড়ে না লিখতে। তাহলে মানেটা দাঁড়ালো দরজাটি বন্ধ করা হোক। দরজাটি বন্ধ করো, দরজাটি বন্ধ করা হোক। লেট দি ডোর বি লকড। পরেরটিতে যাই। অসীম নোজ দি সলিউশন টু দিস প্রবলেম। এইখানে সাবজেক্ট দেখতে পাওয়া যাচ্ছে অসীম। এটি সাবজেক্ট, এটি ভার্ব। এখানে যেমন শুরুতেই ভার্ব ছিল, এটি অবজেক্ট ছিল। এখানে অসীম সাবজেক্ট, নোজ ভার্ব, আর এই যে দি সলিউশন টু দিস প্রবলেম, এই পুরোটি একটি অবজেক্ট। অবজেক্ট মানে যে শুধু একটি ওয়ার্ড তা তো নয়। এই যে দি সলিউশন টু দিস প্রবলেম, এই পুরো ফ্রেজ, এই ফ্রেজটি একটি অবজেক্ট। ঠিক আছে, এই পুরো ফ্রেজটি একটি অবজেক্ট। তো সেক্ষেত্রে এই ফ্রেজটিকে আমাদের সাবজেক্ট করতে হবে, অর্থাৎ দি সলিউশন, দি সলিউশন টু দিস প্রবলেম। ঠিক আছে, সাবজেক্ট বসলো, এই পুরোটি হলো একটি সাবজেক্ট। অবজেক্টকে সাবজেক্ট করলাম, এবার একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। দি সলিউশন টু দিস প্রবলেম, এইটার যদি তুমি অক্সিলারি ভার্ব নির্ণয় করতে যাও, তাহলে তোমাকে আগে নির্ণয় করতে হবে এটি সিঙ্গুলার না প্লুরাল। টু দিস প্রবলেম এটি সিঙ্গুলার। আর দেখতে পাচ্ছ দিস, এই প্রোনাউনটি সিঙ্গুলার, দিস প্রবলেম বোঝাচ্ছি সিঙ্গুলার, সলিউশনটাও সিঙ্গুলার। এবার এটি থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে টেন্স অনুযায়ী এটি তো প্রেজেন্ট টেন্স। অসীম নোজ, নোয়ের সঙ্গে এস যোগ হয়েছে, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, তখন আমরা এটাকে সিম্পল প্রেজেন্ট ধরি। আবার এই সিম্পল প্রেজেন্টের নিয়ম অনুযায়ী এখানেও সাবজেক্টটা আমরা অবজেক্টটাকে যখন সাবজেক্ট করেছি, সাবজেক্টটা সিঙ্গুলার পেয়েছি, তাহলে এখানে ইজ বসবে। আর তা না হলে প্লুরাল হলে আর হতো। তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, এবার ভার্ব নোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? নোন, তাই তো? এখানেই ধরে যাবে, দেখো নোন, KNOWN, নোন। নোন কার কাছে? অসীম বাবুর কাছে। তাহলে অসীম লিখতে গেলে আমাদের এখানে আমরা কি লিখব? টু অসীম। এখানে টু, অন্য জায়গায় যেমন বাই হয়, এখানে টু। কেন টু? নো ভার্বের পরে প্যাসিভের ক্ষেত্রে আমরা টু বসাই, ওখানে বাই বসে না। এই এক্সেপশনটা মনে রাখবে। তাহলে দি সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। এরপরে আই হ্যাড রিটেন এ লেটার। এইখানে আমরা যদি টেন্স লক্ষ্য করি, প্রত্যেক ক্ষেত্রে টেন্স আগে দেখতে হয়। হ্যাড রিটেন মানে পাস্ট পারফেক্ট। আই হ্যাড রিটেন এ লেটার, এটি সাবজেক্ট, এটি অবজেক্ট। তাহলে এ লেটারকে সাবজেক্ট করতে হবে, এ লেটার। কেমন? এ লেটার। এবার হ্যাড থাকলে হ্যাড বিন, পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের সঙ্গে বিন বসবে। হ্যাভ থাকলে হ্যাভ বিন, হ্যাড থাকলে হ্যাড বিন, হ্যাজ থাকলে হ্যাজ বিন। তাহলে
এ লেটার হ্যাড বিন, আর এটি তো PV3 হয়েই আছে, আর পারফেক্ট টেন্সে PV3 হয়, প্যাসিভ ফরমেশনেও তাই হয়। হ্যাড বিন রিটেন। এবার বাই প্রিপোজিশন, তারপরে আই, এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম মি। তাহলে এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এই হলো লেসন 2 এর গ্রামার। এবার আমরা লেসন 3-তে যাব। আচ্ছা, তাহলে এবারে দেখো স্টুডেন্ট, আমরা লেসন নাম্বার 3-তে চলে গিয়েছি। এখানে আমাদের পেজ নাম্বার 16-এ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, এইটিতে এই টপিক্সে লেখিকা নয়নতারা সেহগাল। আর সেখানে পেজ নাম্বার 25-এ আমাদের কোশ্চেন নাম্বার 10-এ গ্রামার সেকশন শুরু হচ্ছে। এখানে আমাদেরকে বলা হয়েছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু সিঙ্গল। প্রত্যেক জায়গায় দুটো 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 করে সেন্টেন্স আছে বা এক জোড়া করে সেন্টেন্স আছে, যার জন্য পেয়ার্স লিখেছে। সেটিকে সিঙ্গেল করতে হবে, একটি সেন্টেন্সে পরিণত করতে হবে অ্যাজ ডাইরেক্টেড, যেমন এখানে নির্দেশ দেওয়া আছে পাশে পাশে। কী নির্দেশ দেওয়া আছে? প্রথমে বলা আছে ইউজ পার্টিসিপল। তো পার্টিসিপল তো দুরকম হয়, একটি প্রেজেন্ট পার্টিসিপল, একটি পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলে ভার্বের, যে ভার্বের সঙ্গে, যে ভার্বকে আমি পার্টিসিপল করব তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে প্রেজেন্ট ফর্মের সঙ্গে। আদারওয়াইজ কি করতে হবে? তার যে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের যে আমরা থার্ড ফর্ম বলি, তো এখানে যেমন স আর র্যান দুটো ভার্ব আছে। স এর মূল ফর্ম সি স সিন, আর রানের রান র্যান রান। এবার দেখব কোনটা ইউজ করব। এখানে আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। এবার তোমাকে একটা সেন্স অ্যাপ্লাই করতে হবে যে কোনটি আগে, কারণ দুটোই পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। এবার দেখো, এটি অ্যাকশন হলে তার রিয়াকশন এটি হতে পারে, কারণ স্নেক দেখার পরেই মানুষ দৌড় মারে। তো আমি এখানে এটি স ভার্বকে সি করব, করে তাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম দেব, অর্থাৎ সিইং এ স্নেক, এই যে সিইং এ স্নেক করলাম, তাতে এটি একটি পার্টিসিপিয়াল ফ্রেজে পরিণত হলো। আমি এখানে আইকে বাদ দিলাম, কারণ আমি যখন সিম্পল সেন্টেন্স করব, মানে সিঙ্গেল সেন্টেন্স, এবং সেটা সিম্পল করলে কি হবে, সেখানে আমার একটা সাবজেক্টই থাকবে আই। এই আইকে আমি এখানে লিখলাম। তাহলে সিং এ স্নেক আই, তারপরে রিয়াকশানটা হচ্ছে র্যান অ্যাওয়ে। আবার এটিকে আমরা পাস্ট পার্টিসিপলেও করার চেষ্টা করতে পারি, মানে এই সি ভার্বটিকে আমরা সিনে কিভাবে করতে পারি দেখো। এখানে আমরা এইভাবে লিখতে পারি হ্যাভিং সিন, হ্যাঁ, হ্যাভিং সিন, তারপরে এ স্নেক, যেমন এখানে লিখেছি একদম তাই, এ স্নেক আই র্যান অ্যাওয়ে। শুধু সিইংয়ের জায়গায় হ্যাভিং সিন, এটা আমরা করতে পারি। এখানে একটা অর লিখে দিচ্ছি, অর মানে অথবা, হ্যাভিং সিন এ স্নেক আই র্যান অ্যাওয়ে। এই হচ্ছে দুটো সেন্টেন্স, কিন্তু সিঙ্গেল সেন্টেন্সে পরিণত করেছি দুটোকেই। যে কোনোটা তোমরা করতে পারো, দুটোই কারেক্ট ফর্ম। এরপরে আসি, এখানে করতে বলেছি ইউজ প্রিপোজিশন উইথ জিরান্ড। এবার জিরান্ড কি? জিরান্ডও এই প্রেজেন্ট ফর্মের সঙ্গেই আইএনজি যুক্ত হবে, কিন্তু এখানে যেমন পার্টিসিপল কি করে, ডাজ লাইক অ্যাডজেক্টিভ, আর জিরান্ড করে ডাজ লাইক নাউন, নাউনের ভূমিকায় চলে আসে। যাই হোক, এখানে উইথ প্রিপোজিশন উইথ জিরান্ড, মানে প্রিপোজিশন থাকবে তার সাথে জিরান্ড থাকবে।
এইবার দেখো এখানে হি লার্নস মিউজিক আর হি লিসেন টু দ্য কর্ড। তো কোনটার সঙ্গে কোনটা, এটার জন্য এটা না এটার জন্য এটা? দেখো লার্নস মিউজিক, মিউজিক শিখতে গেলে তাকে কর্ডের হেল্প নিতে হচ্ছে, তাই এখানে আমরা লিসেনটাকে লিসেনিং করব। লিসেনিং, এইবার আমরা এখানে একটা প্রিপোজিশন কি নিতে পারি, বাই, বাই লিসেনিং। তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, হি লার্নস মিউজিক বাই লিসেনিং টু দ্য chords. হ্যাঁ, হি লার্নস মিউজিক বাই লিসেনিং টু দি chords। এই হচ্ছে আমাদের প্রিপোজিশন উইথ জিরান্ড। এই যে এরপরে আমাদের আসছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন। এখন অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হলো, দেখবে সেন্টেন্সে যে সাবজেক্ট তার পরিচয় সূচক হিসেবে কাজ করে। যেমন ধরো এখানে আছে গোল্ড ইজ এ প্রিশাস মেটাল, তারপরে আছে ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। তো এইখানে গোল্ড তার পরিচয় কি, এ প্রেশাস মেটাল, আর তার কার্যকারিতা কি, ইউজফুলনেস, ইউজ টু মেক অর্নামেন্টস। আমরা এখানে এই অংশটিকে অ্যাপোজিশনে পরিণত করব। এই ক্ষেত্রে সাধারণত সাবজেক্টের পরে কমা দিয়ে অ্যাপোজিশনটি লিখতে হয়। তাহলে এখানে সাবজেক্ট তো আমাদের গোল্ড, এটি নাউন, এটি প্রোনাউন। তাহলে গোল্ড নাউনটিকে লিখলাম, একটি কমা, তারপরে যে এ প্রেশাস মেটাল এই ফ্রেজটিকে লিখছি, এ প্রেশাস মেটাল। এই হলো গোল্ডের অ্যাপোজিশন, আবার কমা, তারপরে লিখতে হয় বাকি যে কথাটি। কিন্তু গোল্ড একবার সাবজেক্ট লিখেছি, তাই এই ইটকে আর লিখব না। এই ইটকে না লিখে এইটুকুটা আমরা লিখব, কি লিখব, ইজ ইউজড। ঠিক আছে, ইজ ইউজড টু মেক অর্নামেন্টস, টু মেক ornaments। যদি ভালো করে লক্ষ্য করো নিশ্চয়ই দেখতে পাবে এই অ্যাপোজিশনটুকুকে বাদ দিলে থাকলো গোল্ড ইজ ইউজড টু মেক অর্নামেন্টস, আর এই এ প্রিশাস মেটাল এই ফ্রেজটি এখানে অ্যাপোজিশন। ঠিক আছে, নাউন ইন অ্যাপোজিশন, এটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, আবার এই নাউন ফ্রেজটি এখানে অ্যাপোজিশনের কাজ করছে। বুঝতে পেরেছ তো? তাই একে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। আর এখানে সাবজেক্ট নাউনটিকে গোল্ড। ঠিক আছে, গোল্ডের অ্যাপোজিশন হচ্ছে নাউন ফ্রেজ এ প্রেশাস মেটাল, আর তারপরে বাকি অংশটুকু। দুটো বাক্যের যে ভাব, যে প্রকাশ, সেটা আমার এখানে এক্সপ্রেস হয়ে গেছে। এক্সপ্রেশনও কমপ্লিট, আমার সিঙ্গেল সেন্টেন্সও কমপ্লিট। তো এবার স্টুডেন্ট বাকি যে তিনটি এই নম্বরে আছে কোশ্চেন নাম্বার 10-এ, সেই তিনটি আমি দেখাচ্ছি তোমাদের। দেখো DEF, ABC আমরা এর আগে শিখলাম, এবার DEF। ডিতে বলছে রামু হ্যাজ সাম মানি, ফুল স্টপ, হি ক্যান বাই বুকস। এই সেন্টেন্স দুটিতে ইউজ ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফরমেশনের আগে টু বসিয়ে তাকে প্রয়োগ করতে হয় বাক্যে। তো এখানে রামু হ্যাজ সাম মানি আর হি ক্যান বাই বুকস।
আমরা দেখব টু ইনফিনিটিভ কোথায় বসালে আমাদের সেন্টেন্সটা ঠিক হবে। তো মানি আমরা এখানে ভার্ব কি পাচ্ছি? হ্যাজ। তো হ্যাজ, এই যে ভার্বটি হ্যাজ, তো আমরা যদি এরকম লিখি হি ক্যান বাই বুকস টু হ্যাভ সাম মানি, তাহলে সেটা একেবারে অ্যাবসার্ড, সেটা মানেটা আসে না। আমরা এরকম বলি না যে সে বই কিনতে পারে কিছু টাকা পেতে, তাই না? এটা হয় না। কিন্তু আমরা এটা বলতে পারি যে তার টাকা আছে কিছু বই কেনার জন্য, বা সে কিনতে পারবে। তো দেখো কীরকম হতে পারে, রামু হ্যাজ সাম মানি টু, এই ক্যানটা বাদ দাও, টু বাই বুকস, তাই না? তাহলে সেটা হবে যে হ্যাঁ, টু ইনফিনিটিভ বসলো বাই ভার্বের আগে। অর্থাৎ আমরা এটা কীভাবে লিখতে পারি, রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। ঠিক আছে, তাহলে আমাদের টু ইনফিনিটিভ ইউজ হয়ে গেল, সেন্টেন্সের মানেটাও ঠিক হলো এবং সিঙ্গেল সেন্টেন্স হয়ে গেল। তাহলে এটি আমরা ডি নম্বরে উত্তর পেলাম। এবার ই নম্বরে কি বলছে, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি উই পোস্টপন্ড আওয়ার জার্নি। ক্লাউডি স্কাইয়ের কারণেই তো জার্নি পোস্টপন্ড হয়ে গেছে। এটা নমিনেটিভ অ্যাবসলিউট ইউজ করতে বলেছে। আমরা এর আগে একটা ইউজ করেছিলাম শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে, ওই রকমই এখানে কি হয়, এখানে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, এখানে কি হবে, এই বি ভার্ব, ফাইনাইট ভার্ব এখানে ওয়াজ, তো দ্য স্কাই এটিকে বাদ দাও, থাকলো কি ওয়াজ ক্লাউডি, এটা কি করা যায় বিইং ক্লাউডি। ঠিক আছে, তাহলে নমিনেটিভ অ্যাবসলিউটটা এখানে চলে আসবে, আর তারপরেই সাবজেক্ট উই পোস্টপন্ড আওয়ার জার্নি। তাহলে দি স্কাই বিং, বি ওয়াজ বিন, মনে রাখতে হবে, সেই বি এ মূল ফর্মের সঙ্গে আমি আইএনজি যুক্ত করলাম, করে দ্য স্কাই বিং ক্লাউডি। এতে কি হলো, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকলো না। সিঙ্গেল সেন্টেন্সে আমি তখন একটাই ফাইনাইট ভার্ব দেখাতে পারছি। তো দ্য স্কাই বিং ক্লাউডি উই, এখানে একটি কমা দিতে পারো, উই পোস্টপন্ড আওয়ার জার্নি। আবার এরপরে দেখো, দি বয় রোট দ্য অ্যান্সার, দি অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট। বলেছে ইউজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করতে হলে আমাদের এই বাক্য দুটো, সেন্টেন্স দুটো পড়তে হবে, আগে ভালো করে বুঝতে হবে যে কোথায় ব্যবহার করব। তাহলে দ্য বয় রোট দ্য অ্যান্সার, দ্য অ্যান্সার ওয়াজ, এর সঙ্গে এটি রিলেটেড, সে অ্যান্সার আগে লিখেছে, অ্যান্সারটি কেমন, কারেক্ট অথবা ইনকারেক্ট, তাহলে এইটি তার মূল রূপেই থাকবে। কারণ আমরা অ্যাডভার্বের ফরমেশনে জানি, কি জানি, অ্যাডভার্বের নিয়ম অনুযায়ী, অ্যাডভার্বের সংজ্ঞা অনুযায়ী আমরা দেখেছি যে সে অ্যাডজেক্টিভ, ভার্ব, অন্য কোনো অ্যাডভার্ব
বা প্রিপোজিশন, কনজাংশন এদের কি করে, এদেরকে মডিফাই করে। তো সেখানে এইটিতে একটি ফ্রেজ করব এবং সেটির দ্বারা এটিকে মডিফাই করব। কীরকম দেখো, মানে এই বাক্যটিকে, দ্য বয় রোট দি অ্যান্সার। এবার এই দি অ্যান্সারের দরকার নেই, শুধু এখান থেকে ভাবো, ওয়াজ ইনকারেক্ট। ওয়াজ ইনকারেক্ট ইজ ইকুয়াল টু ইনকারেক্টলি। যদিও এখানে ফ্রেজ বলেছে, কিন্তু আমরা এখানে ফ্রেজ না করে এই ওয়ার্ডটি দিয়ে করব। তাহলে রোট দি অ্যান্সার ইনকারেক্টলি। এবার যদি তুমি চাও যে না আমি ওটা ফ্রেজ হিসেবেই ইউজ করব, তাহলে তুমি লিখতে পারো দি বয় রোট দি অ্যান্সার in an incorrect manner। এই যে in an incorrect manner, সেটি হলো incorrectly। The boy wrote the answer in an incorrect manner। এই যে দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, সেটি হচ্ছে ইন অ্যান ইনকারেক্ট ম্যানার। আদারওয়াইজ শুধু ইনকারেক্ট লিখলেই হয়। এই হচ্ছে আমাদের কোশ্চেন 10-এর ABCDEF এই 6টি জয়নিং অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন করা হলো। এরপরে কোশ্চেন কি আছে আমরা দেখব। এইখানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স করতে বলা হয়েছে, আর সেখানে ডিরেকশনগুলো দেওয়া আছে পাশে। যেমন এখানে ইলাটিভ কনজাংশন ইউজ করতে হবে, এখানে কিউমুলেটিভ কনজাংশন ইউজ করতে হবে, এখানে অ্যাডভার্সেটিভ কনজাংশন ইউজ করতে হবে। কিন্তু তার আগে যেটি আমাদের দেখতে হবে সেটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্সের মূল বিষয়টা কি? বিষয়টা হলো সেখানে যে ক্লজগুলো থাকবে তারা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বোঝা গেল? কমপ্লেক্স সেন্টেন্সে যেমন একটি সাবঅর্ডিনেট ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ এরকম থাকে, এখানে কিন্তু তা নয়। এখানে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের ফাইনাইট ভার্ব থাকবে, এইভাবে আলাদা দুটো ক্লজ এবং তারা ইন্ডিপেন্ডেন্ট। এবার আসি ইলাটিভ কনজাংশন। গ্রামারের ট্র্যাডিশনাল যে ইলাটিভ কনজাংশন তার মধ্যে দুটো পাওয়া যায়, ফর আর সো। এর সঙ্গে আরও আছে দেয়ার ফর, যেমন একটি। কিন্তু আমি তোমাদের অ্যাডভাইস করব এই দুটোকে ভালো করে ফলো করতে। যদি এ দুটো ইউজ করে হয়ে যায় তাহলে আর কথা নেই। এখানে যেমন দি ওল্ড ম্যান ইজ আনওয়েল, হি ক্যানট গো আউট। তো এখানে এই প্রথম সেন্টেন্সটি দেখো, একটা কজ, এটা দেখো তার এফেক্ট। আনওয়েল, অতএব গো আউট সম্ভব নয়, তাই তো, ক্যান নট গো আউট। তাহলে এই সেন্টেন্সটি আমরা আগে লিখব, দি ওল্ড ম্যান ইজ আনওয়েল। এবার এই ইলাটিভ কনজাংশন, সো হি ক্যানট গো আউট। ঠিক আছে, সো হি ক্যানট গো আউট। এই হচ্ছে প্রথম। দ্বিতীয়টি হচ্ছে হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। সেম পারসন, সেম ইন্ডিভিজুয়াল। আবার এখানে দেখো দুটো অ্যাডজেক্টিভ, হি ইজ অনেস্ট, হি ইজ হাম্বল। তো আমরা এখানে কি করব? আমাদের কিউমুলেটিভ কনজাংশন ইউজ করতে বলেছে। তো কিউমুলেটিভ কনজাংশনে বোথ, অ্যান্ড,
এইগুলো ব্যবহার করা চলে। তো আমরা এখানে অ্যান্ড দিতে পারি। তাহলে কি হচ্ছে, হি ইজ অনেস্ট অ্যান্ড হি ইজ হাম্বল। যদি আমরা এখানে এই কনজাংশনগুলো বাদ দিই তাহলে এরা সব সেপারেট, মানে ক্লজগুলো সেপারেটলি তখন একটা সিম্পল সেন্টেন্স। এই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবার এখানে দেখো, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং। এই সেন্টেন্স দুটি যদি যুক্ত করি তাহলে আমাদের এখানে কি ব্যবহার করতে বলেছে, ইউজ অ্যাডভার্সিটিভ কনজাংশন। অ্যাডভার্সিটিভ কনজাংশনের মধ্যে প্রথমে মনে পড়ে বাট, তারপরে তোমার আছে ইয়েট, এরকম। ইয়েট মানে তবু, বাট হচ্ছে কিন্তু। তো আমরা এখানে যেটা দেখছি, সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, শি কিপস অন ট্রাইং। ঠিক আছে, এই যে চেষ্টা করে সে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু যে তবুও সে চেষ্টা করে, চেষ্টা চালিয়ে যায়। হ্যাঁ, আবার কিন্তু সে চেষ্টা করে সেটাও বলতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি সোনালি ক্যানট রাইট পোয়েট্রি বাট she keeps on trying. যদি কেউ এখানে ইয়েট দেয় তবু হবে ইয়েট she keeps on trying, তবু সে চেষ্টা করে যায়। তোমরা বাট দিও, সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। এবং সব ক্ষেত্রেই দেখো এই কনজাংশনের বিষয়টা এরকম, যদি কনজাংশনকে আমরা বাদ দিই কম্পাউন্ড সেন্টেন্স তখন দুটো সিম্পল সেন্টেন্সে পরিণত হয়ে যায়। এই হচ্ছে আমাদের নাম্বার 11-এর জয়নিং, মেকিং কম্পাউন্ড সেন্টেন্সেস। ঠিক আছে, তো স্টুডেন্ট দেখো আমাদের এটা পেজ নাম্বার 27, কোশ্চেন নাম্বার 12। আমাদের এখানে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। কি করতে হবে? কমপ্লেক্স সেন্টেন্স জয়েন করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তার ডিরেকশনগুলো আমাদের এখানে দেওয়া আছে। একটি অ্যাডজেক্টিভ ক্লজ, আর বি নম্বরে আমাদের হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, আর সি নম্বরে নাউন ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্সের বিষয় কি? কমপ্লেক্স সেন্টেন্সের বিষয় হলো সেখানে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটি থাকবে হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজের তিনটি ভাগ হয়, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই তিনটি প্রকার। তো প্রথমে আমাদের এখানে যেটি দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো চলো অ্যাডজেক্টিভ ক্লজ করতে গেলে আমাদের এখানে দেখতে হবে কি লিখেছে। রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট, হ্যাঁ, হি ওয়ান দি নোবেল প্রাইজ। এই যে হি ওয়ান দি নোবেল প্রাইজ, এইটিকে মেন ধরবো না রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট এইটিকে মেন ধরবো? এইটা তোমাকে বুঝতে হবে। তো এখানে প্রধান বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর ইজ এ ফেমাস পোয়েট, যিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। এইটি হলো আমরা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করব এটিকে। তাহলে নিয়ম হলো রবীন্দ্রনাথ, এই যে সাবজেক্ট, এইটিকে লেখার পরে মানে সাবজেক্টকে লেখার পরে রবীন্দ্রনাথ ট্যাগর এখানে আমাদের সাবজেক্টকে লেখার পরে আমাদের যেটি ক্লজ করব সেখানে আমাদের যে ক্লজের যে সাবজেক্ট মানে লিঙ্কারটা, আমাদের এখানে লিঙ্কার কে আসবে? রিলেটিভ প্রোনাউন, যেমন হু, হুইচ, এইগুলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজে আসে। তো এখানে কে আসবে? সাবজেক্ট রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই হি এর ক্ষেত্রে আসবে হু ওয়ান দি নোবেল প্রাইজ। সেই হুকে আমরা এই সাবজেক্টের পরে বসাবো। রবীন্দ্রনাথ ট্যাগর হু ওয়ান দি
নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ, ঠিক আছে, নোবেল প্রাইজ। তারপরে এইটা ইজ এ ফেমাস পোয়েট, ইজ এ ফেমাস পোয়েট। এখন এইবার তোমার একটা কাজ আছে, এই যে রবীন্দ্রনাথ ট্যাগোর আর হু, এখানে একটি কমা দেবে এবং এই প্রাইজের পরে একটি কমা দেবে, তাহলে সেটি সুন্দর হয় এবং ভালো হয়। পরেরটি আসছি, হি রিটার্নড হোম, everyone in the family has fallen asleep। অ্যাডভার্ব ক্লজ করতে বলেছে। অ্যাডভার্ব কীরকম হয়? টাইম অ্যাডভার্ব, প্লাস অ্যাডভার্ব, প্লেস অ্যাডভার্ব। আচ্ছা, তারপরে আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা কি বলছিলাম এখানে, অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ যেমন টাইম অ্যাডভার্ব হয়, তেমনি প্লেস অ্যাডভার্ব হয়। এখানে বিষয়টা কি, হি রিটার্নড হোম, এভরিওয়ান ইন দি ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। এটা দেখো সময়ের সঙ্গে সময়ের সাপেক্ষে বলা হচ্ছে, কি যে সময় উনি বাড়িতে ফিরলেন সেই সময় বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু এই হ্যাড, এইটি আমাদেরকে কি বুঝিয়ে দিচ্ছে যে এটি হলো পাস্ট পারফেক্ট আর এটি হলো পাস্ট ইনডেফিনিট। তো আমরা এইটিকে যদি আগে লিখি তাহলে সেটি ভালো হবে। কীরকমভাবে, যে এভরি ওয়ান ইন দি ফ্যামিলি হ্যাড ফলেন। ফেল ফলেন, আর হ্যাড ফলেনটা হচ্ছে পারফেক্টে, পাস্ট পারফেক্টে, হ্যাড ফলেন অ্যাসলিপ হোয়েন। ঠিক আছে, এইবার হি রিটার্নড হোম, হি রিটার্নড হোম। আশা করছি সহজে বুঝতে পারছো। এরপরে দেখো, দি সান রাইজেস ইন দি ইস্ট, এভরিওয়ান নোজ ইট। নাউন ক্লজ করতে বলেছে। নাউন ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে সে আইদার সাবজেক্ট অর অবজেক্ট হয়ে বসবে, যে ক্লজটিকে আমরা নাউন ক্লজ করব। এখানে দেখো, দ্য সান রাইজেস ইন দি ইস্ট, এভরিওয়ান নোজ ইট। তাহলে আমার এইটি হচ্ছে অবজেক্ট, কারণ আমরা যদি প্রশ্ন করি যে এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্যাট এভরিওয়ান নোজ, এখানে আর কি কি সব এভরিওয়ান নোজ ইট, কি জানে, এভরিওয়ান নোজ ইট, তখন উত্তর তুমি এটা পাবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কিন্তু তুমি যদি এখানে প্রশ্ন করো হোয়াট দিয়ে, দেখো হোয়াট রাইজেস, তুমি উত্তর পাবে না। হোয়াট রাইজেস তো সান রাইজেস। ঠিক আছে, বোঝাতে পারছি? দ্য সান রাইজেস ইন দ্য ইস্টকে পরে দাও, এটিই সবাই জানে, এইটিকে অবজেক্ট করো আর এইটি প্রথমে রাখবে। তাহলে কি দাঁড়াচ্ছে, এভরি ওয়ান নোজ। এইটা প্রিন্সিপাল ক্লজ হয়ে থাকলো। এবার দ্যাট বলে ক্লজটি অবজেক্ট করো, কি জানে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট,
everyoneটা সাবজেক্ট, নোজ ভার্ব, এই ক্লজটি অবজেক্ট। অতএব এটা নাউন ক্লজের ধর্ম পালন করলো, আর এটা একটি ক্লজও বটে, অতএব নাউন ক্লজ হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12-এর জয়নিং। তাহলে এবার দেখো কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ কী বলা হয়েছে? জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স। এখানে কিন্তু আমাদের বলে দেয়নি কমপ্লেক্স না কম্পাউন্ড না সিম্পল। আবার ডিরেকশন আগেরগুলো যেভাবে দেওয়া ছিল এখন অন্যভাবে, অর্থাৎ এখানে বলে দেওয়া আছে কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স। এই যে সেন্টেন্সের ধরনগুলো এখানে দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। এবার তুমি কম্পাউন্ড সেন্টেন্স যেমন এর আগে করেছো, বিভিন্নভাবে করতে পারা যায়, সিম্পলও তাই, কমপ্লেক্সও তাই। তো এখানে তোমার স্বাধীনতা আছে, তুমি যে কোনোভাবে করতে পারো। আর সেটি এইখানকার ডিরেকশন অনুযায়ী হলেই হলো। তো প্রথমে আমাদের কম্পাউন্ড করতে হবে। সেন্টেন্স দুটির একটি হলো ইট রেইনড হার্ড, ইট রেইনড হার্ড, দ্য রোডস আর নট ফ্লাডেড। এটি হচ্ছে কজ, এটি হচ্ছে এফেক্ট, কিন্তু এখানে দেখো বলছে নট ফ্লাডেড। একটা বৈপরীত্য আছে, বৃষ্টি হয়েছে প্রচুর, রাস্তা কি হয়নি? ফ্লাডেড হয়নি, ভেসে যায়নি, ডুবে যায়নি জলে। তাহলে এই ক্ষেত্রে আমরা বৈপরীত্যের কারণে আমরা যে কনজাংশনের ব্যবহার করব সেটি হলো বাট। কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের কনজাংশন লাগে, সেটি এখানে বাট। তাহলে দেখো এবার আমরা যদি সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে? ইট রেইনড হার্ড বাট দি রোড, ROAD, road were the road were not flooded. আবার বলি, আমি কিন্তু এখানে বাট লেখার সময় তোমাদের বলে দিয়েছিলাম যে দেখবে একটা বৈপরীত্য থাকবে। সাধারণত হার্ড রেইন হলে রোড ফ্লাড হওয়ার কথা, ফ্লাডেড হওয়ার কথা, সেটা হয়নি। তো যাই হোক, ইট রেইনড হার্ড একটি ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য রোড ওয়ার নট ফ্লাডেড আরেকটি ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, লিঙ্কড বাই দ্য কনজাংশন বাট। অতএব এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে, পরে চলো। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সিঙ্গেল সাবজেক্ট, সিঙ্গেল ফাইনাইট ভার্ব করার চেষ্টা করব আমরা। তো হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, কোনটা আগে কোনটা পরে এই সেন্সটা রাখতে হবে। তো ওয়ার্ক কমপ্লিট হওয়ার পরেই তো রেস্ট হয়। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফ্রেজ তৈরি করার চেষ্টা করতে হবে। এই সেন্টেন্সটিকে আমরা একটি ফ্রেজে পরিণত করব। সেম সাবজেক্ট আছে, তাহলে আমরা এটিকে বাদ দিচ্ছি, থাকলো কমপ্লিটেড হিজ ওয়ার্ক। এই যে কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট, ঠিক আছে। আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো, কমপ্লিটিং হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। ঠিক আছে, হয়ে গেল সিম্পল সেন্টেন্স। দেখো এখানে একটা সাবজেক্ট, হ্যাঁ সরি, এটি তো ফ্রেজ, এখানে হিজ সাবজেক্ট, এটি ভার্ব, ফাইনাইট ভার্ব, ব্যাস, টুক রেস্ট, এটা অবজেক্ট, রেস্ট এখানে নাউন ফর্মে। তো এই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এবার আমাদের সেন্টেন্স থাকলো নাম্বার সিতে কমপ্লেক্স করতে হবে। রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার
ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। তা কি করব, এই এই যে প্রোনাউনটা এর জন্য একটা রিলেটিভ প্রোনাউন নেব। কি নেব? রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে কে আসবে? হু আসবে। এই হুটা যুক্ত হবে কার সঙ্গে? এই রাহুলের সঙ্গে। যেমন রাহুল কমা হু। ঠিক আছে, এইবার দেখো, এইবার আমি এই অংশটিকে নেব। ঠিক আছে, তখন কিন্তু আমাদের এই ভার্ব থাকবে, কারণ আমরা ক্লজ করব। কমপ্লেক্স সেন্টেন্স মানে সেখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর ক্লজ মানে সেখানে একটা ফাইনাইট ভার্ব মাস্ট। তাহলে হু ইজ এ গ্রেট সিঙ্গার, SINGER, সিঙ্গার। এবার একটি কমা দিয়ে ক্যান সিং, বাকি অংশটুকু আর কি, ডিফারেন্ট কাইন্ডস অফ সংস। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার, দেখো এটি একটি ক্লজ। এটি হলো তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এটি হলো তোমার সাবঅর্ডিনেট ক্লজ। এই যে হু ইজ এ গ্রেট সিঙ্গার। হু ইজ এ গ্রেট সিঙ্গার। তো রাহুল ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, আর হু ইজ এ গ্রেট সিঙ্গার, এই দুটো ক্লজ। তার মধ্যে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে রাহুল ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, আর হি ইজ এ গ্রেট সিঙ্গার সেটা হলো হু ইজ এ গ্রেট সিঙ্গার। আমরা এটা এই প্রোনাউনটার পরিবর্তে এটি ব্যবহার করেছি, কিন্তু এইটি হচ্ছে আমাদের কাছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এইটি আমাদের কাছে প্রিন্সিপাল ক্লজ। এইটি অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এখানে আমাদের তো ওরকম ইনস্ট্রাকশন দেয়নি, আমাদের বলেছে একটা কমপ্লেক্স সেন্টেন্স করলেই হলো। কমপ্লেক্স সেন্টেন্সের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ যে কোনোটাই করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 13-এর 3টি হলো। এরপরে DEF আছে, আমরা করছি। চলো ওটা আগে লিখে নিই। এবার স্টুডেন্ট, আমাদের কোশ্চেন নাম্বার 13-এর যে পরবর্তী 3টি DEF। ডিতে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স করতে, আর সেন্টেন্সগুলো আছে হচ্ছে দ্য টাইম অফ ডিপারচার অফ দি ট্রেন হ্যাজ চেঞ্জড, আলিয়া নিউ ইট। এই ইটকে ফলো করো, অবজেক্টকে। এই ইটটা কাকে নির্দেশ করছে? এই পুরো সেন্টেন্সটিকে, এখান থেকে এই পর্যন্ত, যে দ্য টাইম অফ ডিপারচার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটিকে এই ইটের জায়গায় বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো কমপ্লেক্স করতে হবে, আর একটা লিঙ্কার চাই। তো আমরা এটাকে কি করব ভেবে দেখো, এটাকে আমরা নাউন ক্লজ করতে পারি, কারণ নাউনের একটু আগেই বলেছি নাউন ক্লজ আইদার সাবজেক্ট অর অবজেক্ট অফ আ সেন্টেন্স, কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসতে পারে। তাহলে আমি যদি এখানে আলিয়া নিউ, এই ইটটা কেটে দিয়ে এখানে একটা দ্যাট লিখি, লিখে দ্যাটের সঙ্গে কি বললাম? আলিয়া নিউ দ্যাট দ্য টাইম, the time of departure of the train has changed.
GED, ঠিক আছে? দেখো, আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। এইটা একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো, এবং এটাকে যদি বলো যে নাউন ক্লজ দিয়ে করা হলো তো কারেক্ট। এবার হচ্ছে আই ডু নট ওয়াচ টেলিভিশন, আই ডু নট লিসেন টু দ্য রেডিও, কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে, তাই তো? তো কম্পাউন্ড সেন্টেন্সে কি করব আমরা? কনজাংশন ইউজ করব। এখানে কোনো বৈপরীত্য পাচ্ছি না যে এখানে বাট দেব, এখানে একটা দিতে পারি আমরা অ্যান্ড, আই ডু নট ওয়াচ টেলিভিশন অ্যান্ড আই ডু নট লিসেন টু দ্য রেডিও। তার চেয়েও ভালো হয়, মানে শুনতে ভালো লাগে, যদি আমরা নাইদার নর ইউজ করি। দেখো কিভাবে আমরা এখানে লিখব। আমি আগে প্রথমে যেটা বলেছিলাম যে এটাকে হুবহু লিখে আমরা একটা অ্যান্ড দিয়ে তারপরে আবার এটাকে হুবহু লিখতে পারি, তাহলে সেটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমরা যদি এখানে নাইদার দিই, NEITHER, নাইদার আই, ঠিক আছে, নাইদার আই ওয়াচ টেলিভিশন, ঠিক আছে, নাইদার আই ওয়াচ টেলিভিশন নর, এবার এই আইকে বাদ দেব, কি লিখবো? এইটা নর লিসেন, মানে ভার্বটিকে নিয়ে আসবো, LISTEN, টু দি রেডিও। এখানে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমার এখানে তো সাবজেক্ট ভার্ব পাচ্ছি, নাইদার আই ওয়াচ টেলিভিশন অবজেক্ট পাচ্ছি, তারপরে নর লিঙ্কারের পরে আমি তো সাবজেক্ট পাচ্ছি না, তাই না? তো মনে হতে পারে যে আমি শুধু নর লিসেন টু দ্য রেডিও। তখন মনে রাখতে হবে এটি অবশ্যই কম্পাউন্ড, এটি ব্যবহার করা হয়েছে কি, নাইদার নর। এই যে আমরা কনজাংশনটি ব্যবহার করেছি, এই ক্ষেত্রে আমাদের এটি এখানে সাবজেক্ট না দিলেও এটি কম্পাউন্ড সেন্টেন্স। তবে যদি আমরা এখানে আই দিতে চাই, তাহলে আমাদের একটি অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে, যেমন নাইদার ডু, তারপরে আই ওয়াচ টেলিভিশন, নর ডু আই লিসেন টু দ্য রেডিও, তাও হবে। মনে রাখবে বিষয়টা। এরপরে আসছি, তবে এটি পুরনো ব্যবহার, তোমরা এটা করতে পারো, দুটোই ঠিক। এরপরে আসি, দ্য চাইল্ড ওয়াজ শর্ট, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দি ট্রি। দেখো এটি কজ, এটি ইফেক্ট, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তো এইখানে আমাদের কি করার জায়গা আছে, এটাকে একটা ফ্রেজে পরিণত করতে পারি। এইটাকে বাদ রাখলে ওয়াজ শর্টকে আমরা করতে পারি বিইং শর্ট, ঠিক আছে? বিইং শর্ট, তারপরে সাবজেক্ট দি চাইল্ড, তারপরে যা আছে কুড নট পিক দ্য গুয়াভা, could not pick the guava from the tree। এই হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, হলো দুটো সেন্টেন্স নিয়ে। এখানে সাবজেক্ট দ্য চাইল্ড আর মূল ভার্ব হচ্ছে পিক, কুডটা মোডাল, ঠিক আছে? এই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আমাদের
কোশ্চেন নাম্বার 13-এর এ থেকে এ পর্যন্ত হলো। এবারে আমরা পরবর্তী কোশ্চেন অ্যান্সার করব। এবার দেখো, এটি কোশ্চেন নাম্বার 14 এবং এখানে কি করতে বলা হয়েছে? আমাদের স্প্লিট করতে বলা হয়েছে। স্প্লিট মানে ভাঙা, হ্যাঁ, সেপারেট করব। এই যে সেপারেট করব, ভাঙবো কিভাবে, সেটা বলার আগে এখানে ইনস্ট্রাকশনটা বলে দিই। 2 সেন্টেন্সেস, মানে প্রত্যেকটি সেন্টেন্সকে আমাদের দুটো ভাগে ভাগ করতে বলা হয়েছে। এবার ভাঙার সময় আমাদের কিছু পয়েন্ট দেখতে হয়, যেমন লিঙ্কার। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে লিঙ্কারটাকে ফলো করতে হয়, কারণ কম্পাউন্ড, কমপ্লেক্স এই সমস্ত সেন্টেন্সে লিঙ্কারের ওখান থেকেই আমরা আলাদা করতে পারি খুব সহজে। কিন্তু যখন সিম্পল সেন্টেন্স, তখন আমাদের লক্ষ্য করতে হয় টু ইনফিনিটিভ ভার্ব, লক্ষ্য করতে হয় নাউন ইন অ্যাপোজিশন, লক্ষ্য করতে হয় জিরান্ডিয়াল ইউজ কোথায় আছে, পার্টিসিপিয়াল, এইগুলো আমাদের লক্ষ্য করতে হবে। তো চলো এখানে আমরা একটু দেখি কি কি আছে। এখানে যেমন প্রথমটায় আছে ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম। এই সেন্টেন্সটিতে অ্যান্ড হচ্ছে একটি কনজাংশন। তো এইটাকে যদি আমরা বাদ দিই, দেখো খুব ইজিলি হয়ে আছে ইট রেইনড, আর পরবর্তীকালে এটি আই কুড নট, হ্যাঁ, আই কুড নট লিভ মাই রুম, হয়ে গেল। এটি 1 নম্বর সেন্টেন্স, এটি 2 নম্বর সেন্টেন্স, ঠিক আছে। পরে দেখো হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস। বেশ, এখানেও দেখো দ্যাট একটি লিঙ্কার। যদি আমরা বাদ দিই লিঙ্কারটিকে, কি থাকে? হি, তখন এই ক্যাপিটাল লেটারে, হি কুড উইন দ্য রেস। এবার হি থট, কি থট, একটা অবজেক্ট চাই, কমপ্লিমেন্ট চাই, তখন এই দ্যাটের পরিবর্তে এই রিলেটিভ প্রোনাউনের জায়গায় আসবে ইট। ইট বলতে এই অংশটা, এই সেন্টেন্সটি, ঠিক আছে, যেটি এখানে অবজেক্ট হিসেবে বসেছে থট ভার্বের, সেই অবজেক্টে এখানে একটা সেন্টেন্স হয়ে গেল, তখন তার প্রোনাউন হচ্ছে ইট। তাহলে এই সেন্টেন্সে হবে দ্বিতীয় সেন্টেন্স, আর প্রথম সেন্টেন্সটি হবে এটি 1 নম্বর। হি কুড উইন দি রেস, হি থট ইট, ঠিক আছে। এরপর দেখো সি নম্বর, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, এখানে একটা কমা আছে। এবার আপাতত এটা মনে হতেই পারে যে হ্যাভিং বিন ইনফর্মড এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে, না তা নেই। এইখানে দেখো দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, এটি পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। এরকম সিম্পল পাস্ট টেন্সের আগে যে ঘটনা ঘটবে সেটি তো পাস্ট পারফেক্ট, অর্থাৎ এটা হচ্ছে হ্যাড বিন ইনফর্মড of the travel. Who had been informed? The principal had been informed. তাই এইখানে সাবজেক্ট দি প্রিন্সিপাল আসবে, দি প্রিন্সিপাল had been informed, কি informed? Of the trouble, of the trouble. ট্রাবলটা এখানে লিখি ভালোভাবে বুঝতে, of the trouble, TROUBLE, of the trouble। তারপরে দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে থাকলো কি, এবার বারবার তো প্রিন্সিপাল লেখা যায় না, তাহলে কি লিখবো আমরা? হি, হি লেফট ফর হোম, লেফট ফর
হোম। এই হচ্ছে 2 নম্বর, এই হচ্ছে 1 নম্বর। এরপরে আসি, নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দি টিম স্কোরড এ সেঞ্চুরি। এখানেও তোমরা লক্ষ্য করো, এই যে হু তার আগে কমা, এদিকে টিমের পরে কমা, আর হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, এটি একটি ক্লজ, অর্থাৎ এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স আছে। এবার আমরা এই হু রিলেটিভ প্রোনাউনের জায়গায় একটি প্রোনাউন ব্যবহার করব। নাউনকে নাসির, তাহলে এখানে আসবে হি, অথবা এটিকে আমরা মেন ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ ধরে আমরা এটাকে কিন্তু ফার্স্ট সেন্টেন্স করতে পারি এরকম, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, হি স্কোরড এ সেঞ্চুরি, তা হবে। চলো লিখি, কি লিখব, নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন of the team। এবার এই যে স্কোরড এ সেঞ্চুরি, তার আগে একটা প্রোনাউন হি, হি স্কোরড, SCORED, স্কোরড এ সেঞ্চুরি। তো স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের স্প্লিটিং অফ সেন্টেন্সেস। আমরা স্প্লিট করলাম সেন্টেন্সকে আমরা ভাঙলাম, এখানে দুটো ভাগে ভাগ। অনেক সময় কি হয়, মাল্টিপল সেন্টেন্স থাকে সিঙ্গেল সেন্টেন্স হিসেবে, তখন তাকে ভাঙলে মানে স্প্লিট করলে আমরা 2-এর বেশি সেন্টেন্স পেয়ে থাকি। চলো আমরা এবার যেটা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে আমার এই প্রত্যেকটি টাস্ক খুব ভালো করে মন দিয়ে যদি লক্ষ্য করো এবং তোমরা যদি এটা মাথায় রাখো, তাহলে দেখবে একই সঙ্গে তোমরা জয়নিং, স্প্লিট আপ এগুলো শিখে যাবে খুব সহজে, আর শিখে গেছো এরকম মনে হবে। দেখো, আর তার সঙ্গে তোমাদের আর্টিকেল প্রিপোজিশনের যেটা শিখেছি সেটাও মনে রাখবে। আর তোমরা আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে গ্রামার শেখার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর যে ডিটেল যে শেখানো আছে সেগুলো শিখবে, তাহলে ভবিষ্যতে তোমাদের বেশি নম্বর পেতে পরীক্ষায়, বিশেষ করে রাইটিং স্কিলের সময়ে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো স্টুডেন্ট, আমার ইংলিশ মিন্ট একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাই, আজ এখানে রাখছি।